চলো শোনাই, চলো শুনি নিত্যানন্দ জনবাণী। প্রিয় শ্রোতাগণ, আজ 18ই নভেম্বর। এটি বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহের শুরু চিহ্নিত করে। প্রতি বছর নভেম্বর 18 থেকে নভেম্বর 24-এর মধ্যে বিশ্ব অ্যান্টিবায়োটিক ওষুধের মূল্য উদযাপন করে। এই বছর আমরা নিত্যানন্দ জনবাণীতে অংশগ্রহণ করব। এই সপ্তাহে আমরা প্রতিদিন 30 মিনিট সময় নিবেদন করব অ্যান্টিবায়োটিক, সংক্রামক রোগ এবং জীবাণু সম্পর্কে আলোচনা করতে, এবং আমরা কিভাবে আমাদের স্বাস্থ্য বজায় রাখতে পারি সে সম্পর্কে বলবো। আমাদের সাথে থাকবেন বিভিন্ন ডাক্তার, পশু চিকিৎসক এবং অন্যান্য বিশেষজ্ঞরা, যারা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে কথা বলবেন। এছাড়াও প্রতিদিন এই প্রোগ্রামের সময় আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এবং সংক্রামক রোগ সম্পর্কে 3টি প্রশ্ন করব, এবং সঠিক উত্তরদাতাদের মধ্যে ভাগ্যবান কলারদেরকে আমরা ছোট পুরস্কার দেব। সুতরাং প্রস্তুত হন এবং আমাদের সাথে যোগ দিন। জীবাণু কি এবং তারা কিভাবে আমাদের অসুস্থ করে তোলে? আজ আমরা এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের স্বাস্থ্যের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। জীবাণু। আপনি হয়তো লোকজনকে বলতে শুনেছেন, জীবাণু থেকে মুক্তি পেতে আপনার হাত ধুয়ে ফেলুন। কিন্তু জীবাণু আসলে কি? দারুণ প্রশ্ন। জীবাণু হলো ছোট্ট জীবন্ত জিনিস, যা এত ছোট যে আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পারি না। এদের মধ্যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো জিনিস অন্তর্ভুক্ত। যদিও তারা ছোট, তারা আমাদের স্বাস্থ্যের উপরে বড় প্রভাব ফেলতে পারে। আমরা মাইক্রোস্কোপের মতো যন্ত্র ব্যবহার করি, যা বিশেষ লেন্সের মাধ্যমে চিত্রকে 100 বা 1000 গুণ বড় করে এই ছোট্ট জীবগুলি দেখাতে পারে। এই জীবাণু বিভিন্ন ধরনের হতে পারে: ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এবং পরজীবী। ছোট কিন্তু শক্তিশালী, তাই না? আপনি কি আমাদের ব্যাকটেরিয়া সম্পর্কে একটু বেশি বলতে পারেন? অবশ্যই। ব্যাকটেরিয়া ছোট্ট জীবের মতো, যা আমাদের চারপাশে সব জায়গায় থাকে, মাটিতে, জলে, এমনকি আমাদের শরীরের ভিতরেও। সব ব্যাকটেরিয়া খারাপ নয়, কিছু আসলে আমাদের জন্য উপকারী। উদাহরণস্বরূপ, আমাদের পেটে থাকা কিছু ব্যাকটেরিয়া খাবার হজম করতে সাহায্য করে। কিন্তু খারাপ ব্যাকটেরিয়াও আছে, যারা গলা ব্যথা বা যে ক্ষত সারে না এমন সংক্রমণ ঘটাতে পারে। মজার বিষয় হলো, ব্যাকটেরিয়া আমাদের চারপাশে সর্বত্র বিদ্যমান। বায়ুতে, জলে, খাবারে, আমাদের চামড়ায় ব্যাকটেরিয়া সর্বত্র উপস্থিত। তারা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও করে, যেমন বর্জ্য পচন করে তাদের মৌলিক উপাদানে পরিণত করা বা মাটিতে ফিরে শোষিত হওয়া। সুতরাং সব ব্যাকটেরিয়া আমাদের ক্ষতি করতে আসে না। ভাইরাস সম্পর্কে কি বলবেন? ভাইরাস ব্যাকটেরিয়ার থেকেও ছোট। তারা একটু কৌশলী, কারণ তারা নিজে বাঁচতে পারে না। তারা বাঁচতে এবং বৃদ্ধি পেতে আমাদের শরীরের কোষের ভিতর প্রবেশ করে। একবার তারা ভিতরে প্রবেশ করলে তারা সাধারণ ঠান্ডা, ফ্লু বা অন্যান্য রোগ সৃষ্টি করতে পারে। এছাড়াও ভাইরাস আকারে ব্যাকটেরিয়ার চেয়ে ছোট এবং অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যায় না। অনেক ভাইরাস আমাদের মানুষকে সংক্রমিত করে না এবং সম্পূর্ণ নির্দোষ, কিন্তু তাদের মধ্যে কিছু আমাদের সংক্রমিত করে এবং অসুস্থ করে তোলে। আমরা সবাই কোভিড বা করোনা এবং HIV বা এইডস এর মতো রোগ সম্পর্কে শুনেছি। এগুলো ভাইরাস দ্বারা সৃষ্ট। বুঝতে পারছি। তাহলে এই জীবাণু আমাদের কিভাবে অসুস্থ করে তোলে? যখন ক্ষতিকারক জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে, তারা বাড়তে এবং বহুগুণে বৃদ্ধি পেতে শুরু করে। তারা আমাদের কোষগুলির ক্ষতি করতে পারে বা এমন পদার্থ তৈরি করতে পারে যা আমাদের অসুস্থ করে তোলে। এটি জ্বর বা কাশি বা ক্লান্তির মতো লক্ষণে পরিণত হতে পারে। এগুলো হলো চিহ্ন যে আমাদের শরীরের জীবাণুর বিরুদ্ধে লড়াই করছে। আসলে কিছু ডাক্তার বলেন যে যখন আমরা জ্বরে ভুগি, এটি আমাদের শরীরের ভিতরের পরিবেশকে ব্যাকটেরিয়া বা ভাইরাসের জন্য
প্রতিকূল করার উপায়। কখনো কখনো আমাদের ইমিউন সিস্টেম একটু সময় নেয়, কিন্তু শেষ পর্যন্ত এই ভাইরাস বা ব্যাকটেরিয়াকে পরাস্ত করে এবং আমরা সুস্থ হই। অন্য সময়ে আমাদের শরীরের একটু সাহায্য দরকার হয়। সুতরাং যখন আমরা অসুস্থ বোধ করি, এটি আসলে আমাদের শরীরের জীবাণুর বিরুদ্ধে লড়াই করার উপায়। ঠিক তাই, আমাদের শরীরের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা আছে, কিন্তু কখনো কখনো জীবাণু খুব শক্তিশালী হয় এবং আমরা অসুস্থ বোধ করতে শুরু করি। আমরা যখন অসুস্থ বোধ করি তখন সর্বদা ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত, কিন্তু আমাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া উচিত যাতে আমাদের ইমিউন সিস্টেম শক্তিশালী থাকে এবং আমরা জীবাণু থেকে সুরক্ষিত থাকি। এটা সত্যি চিত্তাকর্ষক। এত ছোট কিন্তু আমাদের উপর এত বড় প্রভাব ফেলতে পারে, এটা অবিশ্বাস্য। সত্যি তাই। এজন্য জীবাণু কি তা বোঝা গুরুত্বপূর্ণ, যাতে আমরা নিজেদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিতে পারি, যেমন হাত ধোয়া এবং পরিষ্কার রাখা। অনেক আগে মানুষ জীবাণু সম্পর্কে জানতো না এবং সংক্রামক রোগগুলি কিভাবে ঘটে তা নিয়ে অনেক ভুল ধারণা ছিল। এখন আমাদের কাছে মাইক্রোস্কোপের মতো শক্তিশালী যন্ত্র আছে, যা দিয়ে আমরা এই ছোট্ট জীবগুলি দেখতে পারি এবং আমরা কিভাবে তারা আমাদের এবং আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তা আরও ভালোভাবে বুঝতে পারি। আমাদের জন্য এটি পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ। এখন আমরা জানি যে ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে এবং বহুগুণে বৃদ্ধি পেয়ে আমাদের অসুস্থ করতে পারে। এটি বোঝা আমাদেরকে আরও সুস্থ থাকতে সাহায্য করে। কিন্তু আরেকটি আকর্ষণীয় দিক হলো যে এই জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়াতে পারে, এক ব্যক্তির থেকে অন্য ব্যক্তিতে রোগ নিয়ে যেতে পারে। কিভাবে সংক্রমণ এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়, চলুন এগিয়ে যায় এবং আলোচনা করি এই জীবাণু কিভাবে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে যায়। আমাদের সম্প্রদায়ে সংক্রমণ কিভাবে ছড়ায়? দারুণ বিষয়। সংক্রমণ কয়েকটি সাধারণ উপায়ে ছড়াতে পারে এবং এগুলি জানা আমাদের অসুস্থ হওয়া থেকে রক্ষা করতে পারে। এই উপায়গুলির কিছু আমরা কোভিড মহামারীর সময় জানতে পেরেছি। আমরা এই আলোচনার সময় সংক্রমণ ছড়ানোর প্রক্রিয়া সম্পর্কে আরও বিস্তারিত অনুসন্ধান করব। প্রথম উপায়টি দিয়ে শুরু করি। অবশ্যই। সবচেয়ে সাধারণ উপায়গুলির একটি হলো বাতাসের মাধ্যমে। যখন কেউ অসুস্থ ব্যক্তি কাশি বা হাঁচি দেয়, তারা বাতাসে ছোট ছোট ফোঁটা ছেড়ে দেয়। সেই ফোঁটাগুলিতে জীবাণু থাকতে পারে। যদি আমরা কাছাকাছি থাকি এবং এই ফোঁটাগুলি শ্বাস গ্রহণ করি, জীবাণুগুলি আমাদের শরীরে প্রবেশ করতে পারে এবং আমাদের অসুস্থ করতে পারে। কখনো কখনো এই ফোঁটাগুলি এত ছোট যে তারা অসুস্থ ব্যক্তি চলে যাওয়ার পরেও বাতাসে কিছুক্ষণ ধরে থাকে। এটি গুরুত্বপূর্ণ যে আমরা বিশেষভাবে সচেতন থাকি এমন পরিস্থিতিতে যেখানে আমরা জানি অসুস্থ লোকেরা উপস্থিত রয়েছে, যেমন হাসপাতালে। তাহলে অসুস্থ কারো কাছাকাছি থাকা ঝুঁকিপূর্ণ হতে পারে? হ্যাঁ, যদি তারা শ্বাসনালী সংক্রমণে ভুগছে এবং বিশেষ করে যদি তারা কাশি বা হাঁচির সময় মুখ এবং নাক না ঢেকে রাখে। তবে এই সংক্রামক এয়ারসোলের সংস্পর্শে আসা প্রতিটি লোক অসুস্থ হবে না। আমাদের অনেকের শরীরের শক্তিশালী ইমিউন সিস্টেম আছে যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে পারে। তবে এটি যারা করতে পারে না তারা অসুস্থ হতে পারে। জীবাণু ছড়ানোর আরেকটি উপায় কি? পৃষ্ঠস্পর্শ করা একটি বড় বিষয়। জীবাণু দরজার হাতল, টেবিল বা খেলনার মতো বস্তুতে বাস করতে পারে। যদি একজন অসুস্থ ব্যক্তি কিছু স্পর্শ করে, তারা তাতে জীবাণু রেখে যেতে পারে। যখন অন্য কেউ সেই বস্তু স্পর্শ করে এবং তারপর তাদের মুখ স্পর্শ করে, যেমন চোখ বা নাক ঘষে, জীবাণুগুলি তাদের শরীরে প্রবেশ করতে পারে। বুঝতে পারছি। তাই পৃষ্ঠ পরিষ্কার করাও গুরুত্বপূর্ণ। অবশ্যই। আমরা যা প্রায় স্পর্শ করি সেগুলি নিয়মিত পরিষ্কার করা জীবাণু ছড়ানো কমাতে সাহায্য করতে পারে। আপনি হয়তো মনে করতে পারেন যে কোভিড মহামারীর সময় আমাদের হাত ধোয়া বা দরজার হাতলের মতো উচ্চ স্পর্শ পৃষ্ঠগুলি পরিষ্কার রাখতে বলা হয়েছিল। সংক্রমণ ছড়ানোর অন্য উপায় আছে কি? হ্যাঁ, খাবার এবং জলের মাধ্যমে। দূষিত খাবার খাওয়া বা জল পান করা আমাদের অসুস্থ করতে পারে। এটি ঘটতে পারে
যদি খাবার সঠিকভাবে রান্না না হয় এবং জল পরিষ্কার না হয়। আমাদের অনেকেই দেখেছি যে অশুদ্ধ জল বা দূষিত খাবার গ্রহণে ফুড পয়জনিং হতে পারে। তাই খাবার ভালোভাবে রান্না করা এবং পরিষ্কার জল পান করা গুরুত্বপূর্ণ। এছাড়াও প্রাণী এবং পোকামাকড় জীবাণু ছড়াতে পারে। উদাহরণস্বরূপ মশা রোগ বহন করতে পারে এবং পোষা প্রাণী কখনো কখনো জীবাণু বহন করতে পারে, যা মানুষকে অসুস্থ করে তোলে। আমরা সবাই জানি যে ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার মতো ভাইরাসজনিত রোগ মশার মাধ্যমে ছড়ায়। আমাদের অনেকেই ম্যালেরিয়াতে ভুগেছেন। এটি একটি মশাবাহিত রোগ। এটি একটি পরজীবী দ্বারা সৃষ্ট। পরজীবীরা ও ছোট্ট জীব যা রোগ ছড়ায়, কিন্তু ভাইরাস এবং ব্যাকটেরিয়া থেকে একটু আলাদা। জীবাণু ছড়ানোর অনেক উপায় আছে। আছে, কিন্তু ভালো খবর হলো যে আমাদের নিজেদের সুরক্ষার জন্য সহজ কিছু করতে পারি। যেমন কি? যেমন সাবান ও জল দিয়ে নিয়মিত হাত ধোয়া সবচেয়ে ভালো উপায়গুলির একটি। এছাড়াও কাশি বা হাঁচির সময় মুখ এবং নাক ঢেকে রাখা এবং অসুস্থ হলে বাড়িতে থাকা, যাতে আমরা অন্যদের থেকে জীবাণু ছড়াতে না পারি। আমাদের খাবার এবং পানীয়কে নিরাপদ, পরিষ্কার এবং সুরক্ষিত রাখা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, যাতে তারা সংক্রমণ ছড়ানোর বাহন না হয়ে ওঠে। ঠিক বলেছেন। তাই সংক্রমণ কিভাবে ছড়ায় তা বোঝা আমাদের জানাতে সাহায্য করে কিভাবে ঠিক তাই, এই সহজ পদক্ষেপগুলি আমরা নিজেদের মধ্যে এবং আমাদের সম্প্রদায়কে আরও সুস্থ রাখতে পারি। ব্যাখ্যা করার জন্য আপনাকে ধন্যবাদ। জীবাণু কিভাবে ছড়ায় তা জানা আমাদের সকলের পক্ষে এটি বন্ধ করতে সাহায্য করতে পারে। আমাদের অনেকেই অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অন্যান্য ওষুধ সম্পর্কে শুনেছি, যা এই সংক্রামক রোগের ছড়ানো প্রতিরোধে সাহায্য করতে পারে। এখন আমরা এই এজেন্টগুলি সম্পর্কে একটু আলোচনা করব। অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল কি? আজ আমরা এমন কিছু নিয়ে কথা বলতে যাচ্ছি যা আমাদের স্বাস্থ্যের জন্য সত্যি গুরুত্বপূর্ণ। অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল, আপনি হয়তো এই শব্দগুলি আগে শুনেছেন, কিন্তু এগুলি আসলে কি? দারুণ প্রশ্ন। অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল হলো বিশেষ ওষুধ যা আমাদের শরীরকে জীবাণু, বিশেষত ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। আপনি আগ্রহী হবেন জেনে যে এই ওষুধগুলি তুলনামূলকভাবে নতুন। আমরা এগুলি 1940 এবং 1950-এর দশক থেকে জানি, যখন পেনিসিলিন প্রথম ব্যাপকভাবে ব্যবহৃত অ্যান্টিবায়োটিক পরিচিতি হয়েছিল। সুতরাং তারা আমাদের শরীরের খারাপ জীবাণুর বিরুদ্ধে লড়াই করা সহায়ক। ঠিক তাই। অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু করি। অ্যান্টিবায়োটিক হলো এমন ওষুধ যা বিশেষভাবে ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে তৈরি করা হয়, যা গলা ব্যথা, কান সংক্রমণ বা কিছু ধরনের নিউমোনিয়ার মতো অসুখ সৃষ্টি করতে পারে। কিছু অ্যান্টিবায়োটিকের উদাহরণ যা আপনি শুনে থাকবেন সেগুলি হলো অ্যামক্সিলিন, অ্যাম্পিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন, অফ্লোক্সাসিন। অ্যান্টিবায়োটিকের অনেক বিভিন্ন ধরন আছে এবং সবগুলি সব ব্যাকটেরিয়ার উপরে কাজ করে না। কিছু অ্যান্টিবায়োটিক বিশেষভাবে কিছু ব্যাকটেরিয়াকে লক্ষ্য করে, কিন্তু মনে রাখা গুরুত্বপূর্ণ যে অ্যান্টিবায়োটিক কেবল ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, তারা সাধারণ ঠান্ডা বা ফ্লুর মতো ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। ও, তাহলে যদি আমার ঠান্ডা লাগে অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে আমাকে ভালো করতে সাহায্য করবে না? সব সময় নয়। বেশিরভাগ ক্ষেত্রে ডাক্তাররা মনে করেন যে কাশি এবং ঠান্ডা ভাইরাস দ্বারা সৃষ্ট। এখন এই ভাইরাসগুলি অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যায় না, তাই যখন আপনার প্রয়োজন নেই তখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে কোনো সাহায্য হবে না, এমনকি সমস্যাও সৃষ্টি করতে পারে। আমরা এই নিয়ে পরে আরও কথা বলবো। বুঝতে পারছি। তাহলে এই ওষুধগুলির মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হলো আমাদের শরীরকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করা, যা আমাদের অসুস্থ করে তোলে। যখন ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটায়, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে হত্যা করতে পারে বা তাদের বৃদ্ধি বন্ধ করতে পারে, যা আমাদের সেরে উঠতে সাহায্য করে। এটা সত্যি সহায়ক, কিন্তু আমরা কিভাবে জানব যে কখন আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন? এজন্য অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া গুরুত্বপূর্ণ।
ডাক্তার বলতে পারবেন আপনার অসুস্থতা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট কিনা এবং অ্যান্টিবায়োটিকের সাহায্য করবে কি না। আপনি সর্বদা অসুস্থ হলে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এবং তাদের নির্দেশনা অনুসরণ করা উচিত। যেমন আমি বলেছিলাম, সব অসুস্থতার ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয় না, এমনকি তারা এই ধরনের উপসর্গ দেখালেও। তাহলে আমাদের নিজেদেরই অ্যান্টিবায়োটিক নেওয়া উচিত নয়? ঠিক তাই। ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ করা ক্ষতিকারক হতে পারে। সেগুলি সঠিকভাবে ব্যবহার করা গুরুত্বপূর্ণ, যাতে তারা যখন সত্যি আমাদের প্রয়োজন তখন কাজ করে। ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। এখন আমি বুঝতে পারছি যে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিমাইক্রোবিয়াল হলো এমন ওষুধ যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, কিন্তু আমাদের সেগুলি সঠিকভাবে ব্যবহার করতে হবে। আপনাকে স্বাগতম। এটি জানা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। অ্যান্টিবায়োটিক কিভাবে আমাদের শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি। চলুন কথা বলি অ্যান্টিবায়োটিক কিভাবে আসলে আমাদের শরীরকে সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, তারা কিভাবে কাজ করে। দারুণ প্রশ্ন। কল্পনা করুন আমাদের শরীর একটি শহর এবং ক্ষতিকারক ব্যাকটেরিয়া হলো অপ্রয়োজনীয় আগন্তুক যারা সমস্যা সৃষ্টি করছে। ঠিক আছে, আমি তা কল্পনা করছি। আমাদের ইমিউন সিস্টেম হলো শহরের পুলিশ বাহিনী, সব সময় সেই সমস্যা সৃষ্টিকারীদের জন্য সতর্ক। কখনো কখনো তবে ব্যাকটেরিয়া খুব শক্তিশালী বা অনেক বেশি হয় এবং আমাদের ইমিউন সিস্টেম একটু সাহায্য প্রয়োজন। কিছু জীবাণু খুব চালাকও হয়, তারা পুলিশ বাহিনী থেকে লুকিয়ে থাকতে পারে এবং অদেখা হয়ে শহরে প্রবেশ করতে পারে। তখনই আমাদের শরীরের পুলিশ বাহিনী মানে ইমিউন সিস্টেম সাহায্যের প্রয়োজন হয়। তাহলে অ্যান্টিবায়োটিক সেখানেই আসে? ঠিক তাই। অ্যান্টিবায়োটিক হলো বিশেষ এজেন্ট যারা আমাদের ইমিউন সিস্টেমকে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাহলে অ্যান্টিবায়োটিক আসলে ব্যাকটেরিয়ার সাথে কি করে? অ্যান্টিবায়োটিক দুই প্রধান উপায়ে কাজ করতে পারে। কিছু অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে সরাসরি হত্যা করে, তারা ব্যাকটেরিয়া সুরক্ষামূলক প্রাচীর ভেঙে দেয় বা তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অংশগুলিতে বাধা দেয়। কল্পনা করুন ব্যাকটেরিয়া একটি বেলুনের মতো, একটি খুব ছোট খুব বিপজ্জনক বেলুন। কিছু অ্যান্টিবায়োটিক হলো পিনের মতো, তারা বেলুনের দেয়াল ফুটিয়ে দেয় এবং এটি বিস্ফোরিত করে। এইভাবে ব্যাকটেরিয়া মারা যায়। সমস্যা সৃষ্টিকারীদের থামিয়ে দেওয়ার মতো। হ্যাঁ, অন্য অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে হত্যা না করে তাদের বৃদ্ধি এবং বহুগুণে বৃদ্ধি বন্ধ করে দেয়। এর মানে আমাদের ইমিউন সিস্টেমের জন্য কম ব্যাকটেরিয়া সামলাতে হয়। কল্পনা করুন এটি এমন একটি উপাদান যা শহরে আগত চোরদের আরও চোর নিয়োগ করতে বাধা দেয়। এটি তাদের সংখ্যা কমায় এবং পুলিশ বাহিনীকে অবশিষ্ট অপরাধীদের মোকাবিলা করতে দেয়। তাহলে তারা সব ব্যাকটেরিয়া দূর না করলেও তারা আমাদের শরীরকে তাদের বিরুদ্ধে লড়াই করতে সহজ করে তোলে। ঠিক তাই। ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে বা তাদের ছড়ানো বন্ধ করে কিছু অ্যান্টিবায়োটিক আমাদের সংক্রমণ থেকে সেরে উঠতে সাহায্য করে। এটা বোঝা যাচ্ছে, কিন্তু কেন ডাক্তারের নির্দেশ অনুযায়ী সব অ্যান্টিবায়োটিক নেওয়া গুরুত্বপূর্ণ? এমনকি আমরা ভালো বোধ করা শুরু করলেও? ভালো প্রশ্ন। আমরা ভালো বোধ করলেও কিছু ব্যাকটেরিয়া এখন আমাদের শরীরে বেঁচে থাকতে পারে। যদি আমরা অ্যান্টিবায়োটিক নেওয়া খুব তাড়াতাড়ি বন্ধ করি, সেই ব্যাকটেরিয়াগুলি আবার বাড়তে শুরু করতে পারে এবং সংক্রমণ ফিরে আসতে পারে, কখনো কখনো আরও শক্তিশালী হয়ে। যেমন আমি ব্যাখ্যা করছি, যখন আমরা সঠিক সংক্রমণের জন্য সঠিক অ্যান্টিবায়োটিক গ্রহণ করি, অ্যান্টিবায়োটিকের কয়েকটি ডোজের পরে আমাদের শরীর সংক্রমণের উপর কিছু নিয়ন্ত্রণ পাওয়ার মতো বোধ করে। ক্ষতিকারক ব্যাকটেরিয়ার সংখ্যা কমছে এবং আমরা আমাদের ইমিউন সিস্টেমের সাথে লড়াই করতে পারছি। তবে এর মানে এই নয় যে আমরা ডাক্তারের নির্দেশনা ছাড়া অ্যান্টিবায়োটিক নেওয়া বন্ধ করতে পারি। অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স গ্রহণ করেই আমরা নিশ্চিত করতে পারি যে পুরো অনুপ্রবেশকারী ব্যাকটেরিয়ার বাহিনী ধ্বংস হয়েছে। ও, তাহলে সব ওষুধ শেষ করা নিশ্চিত করে যে সব ক্ষতিকারক ব্যাকটেরিয়া চলে গেছে।
ঠিক তাই। এছাড়াও যদি আমরা অ্যান্টিবায়োটিক সঠিকভাবে না নিই, ব্যাকটেরিয়া তাদের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করতে পারে, যার মানে অ্যান্টিবায়োটিক ভবিষ্যতে এত ভালোভাবে কাজ করবে না। এটা জানা গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের প্রতিরক্ষা করতে সাহায্য করে, ব্যাকটেরিয়াকে হত্যা বা থামিয়ে, কিন্তু আমাদের সেগুলি সঠিকভাবে ব্যবহার করতে হবে। ঠিক বলেছেন। সর্বদা ডাক্তারের নির্দেশনা অনুসরণ করে অ্যান্টিবায়োটিক গ্রহণ করুন। অন্যদের সাথে শেয়ার করবেন না বা পরে ব্যবহারের জন্য রেখে দেবেন না। অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে তা বোঝাতে ধন্যবাদ। এটি জানা ভালো যে এই ওষুধগুলি আমাদের সুস্থ হতে সাহায্য করে। আপনাকে স্বাগতম। এটি বোঝায় আমাদের অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার করতে এবং সুস্থ থাকতে সাহায্য করে। এজন্য আমাদের উচিত কখন এবং কিভাবে অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে আলোচনা করা। আমাদের কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত? চলুন আমাদের অ্যান্টিবায়োটিক সম্পর্কে আলোচনা চালিয়ে যায়। তাহলে ঠিক কখন আমাদের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত যখন আমাদের ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ থাকে। এগুলি সব ধরনের অসুস্থতার জন্য সহায়ক নয়। আমাদের জন্য রোগী হিসেবে কখন আমাদের অ্যান্টিবায়োটিক প্রয়োজন তা বোঝা কখনো কখনো কঠিন হতে পারে। তাই আমাদের উচিত একজন ডাক্তারের পরামর্শ নেওয়া। আপনি কি কিছু উদাহরণ দিতে পারেন কখন অ্যান্টিবায়োটিক প্রয়োজন? অবশ্যই। যদি আপনার ব্যাকটেরিয়া সংক্রমণ থাকে, যেমন স্ট্রেপ গলা, কিছু কান সংক্রমণ, নির্দিষ্ট ধরনের নিউমোনিয়া বা মূত্রনালী সংক্রমণ, ডাক্তার আপনাকে সুস্থ হতে সাহায্য করার জন্য অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করতেই পারেন। কিন্তু যেমন আমি আগে বলেছি, আমাদের উচিত নয় নিজেরাই অ্যান্টিবায়োটিক নেওয়া। সর্বদা একজন ডাক্তারের পরামর্শ নেওয়া এবং তারপর তার নির্দেশনা অনুসরণ করা একটি ভালো ধারণা। তাহলে আমাদের অসুস্থতার কারণ ব্যাকটেরিয়া কিনা তা নির্ণয় করা ডাক্তারের কাজ। ঠিক তাই। ডাক্তার আপনাকে পরীক্ষা করতে পারেন এবং কখনো কখনো পরীক্ষা চালাতে পারেন আপনার লক্ষণগুলো ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট কিনা জানতে। তার উপর ভিত্তি করে তারা সিদ্ধান্ত নেন অ্যান্টিবায়োটিক প্রয়োজন কি না। যদি আমাদের জ্বর থাকে বা খুব অসুস্থ বোধ করি, তাহলে তখন কি আমাদের অ্যান্টিবায়োটিক নেওয়া উচিত? প্রয়োজন নেই। জ্বর এবং অসুস্থ বোধ করা অনেক কারণে হতে পারে, যার মধ্যে ভাইরাসও রয়েছে, যা অ্যান্টিবায়োটিক দিয়ে সাহায্য হয় না। এজন্য আমাদের নিজেরাই সিদ্ধান্ত না নিয়ে ডাক্তারের কাছে যাওয়া গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের অসুস্থ হলেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। ঠিক তাই। কেবল প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা, সেগুলি যখন সত্যিই আমাদের প্রয়োজন হয় তখন ভালোভাবে কাজ করতে সাহায্য করে। যখন আমাদের প্রয়োজন নেই তখন সেগুলি নেওয়া সমস্যা সৃষ্টি করতে পারে। কি ধরনের সমস্যা? আচ্ছা, যখন অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তখন অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা হতে পারে, যার মানে ব্যাকটেরিয়া ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করে। যখন আমরা সত্যিই প্রয়োজন বোধ করি তখন অ্যান্টিবায়োটিক কাজ নাও করতে পারে। এটি দ্রুত একটি বড় সমস্যা হয়ে উঠছে। যখন এটি ঘটে, ব্যাকটেরিয়া যা আগে অ্যান্টিবায়োটিক দিয়ে মারা যেত এখন আর তাদের প্রভাবিত হয় না। এটি আমাদের জন্য বিপজ্জনক, কারণ এর মানে ব্যাকটেরিয়া সুপার শক্তিশালী হয়ে উঠেছে। এটি গুরুতর। তাহলে মূল বিষয় হলো শুধুমাত্র ডাক্তার বলেন তখনই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা। ঠিক তাই। সর্বদা ডাক্তারের পরামর্শ অনুসরণ করুন এবং ওষুধটি ঠিক যেমন প্রেসক্রাইব করা হয়েছে তেমনভাবে নিন। ব্যাখ্যা করার জন্য ধন্যবাদ। এখন আমি বুঝতে পারছি যে অ্যান্টিবায়োটিক হলো শক্তিশালী ওষুধ যা সতর্কভাবে এবং শুধুমাত্র প্রয়োজনের সময় ব্যবহার করা উচিত। ঠিক তাই। সেগুলি সঠিকভাবে ব্যবহার করা আমাদের এবং আমাদের সম্প্রদায়কে সুস্থ রাখতে সাহায্য করে। অনেকেই যে প্রশ্নটি করে, অ্যান্টিবায়োটিক কি ঠান্ডা বা ফ্লুর মতো সব অসুস্থতা সারাতে পারে? এটি একটি সাধারণ ভুল ধারণা। অ্যান্টিবায়োটিক সব অসুস্থতা সারাতে পারে না। বিশেষ করে তারা ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না, যা ঠান্ডা এবং ফ্লুর কারণ। আরেকটি উদাহরণ হলো যখন শিশুদের মৃদু ডায়রিয়া হয়। এটি সাধারণত ভাইরাস দ্বারা সৃষ্ট। এই ভাইরাসজনিত সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক গ্রহণ করা সহায়ক হবে না। তাহলে যদি আমার ঠান্ডা বা ফ্লু হয়, অ্যান্টিবায়োটিক গ্রহণ করলে আমাকে ভালো করতে সাহায্য করবে না? ঠিক তাই। কারণ ঠান্ডা এবং ফ্লু
ভাইরাস দ্বারা সৃষ্ট। অ্যান্টিবায়োটিক আপনাকে ভালো বোধ করতে বা দ্রুত সেরে উঠতে সাহায্য করবে না। আসলে যখন আপনার প্রয়োজন নেই তখন অ্যান্টিবায়োটিক গ্রহণ করা ক্ষতিকারক হতে পারে। কিভাবে? আচ্ছা, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারে পেট খারাপ, ডায়রিয়া বা অ্যালার্জিক প্রতিক্রিয়ার মতো পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এছাড়াও এটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে। আবার অ্যান্টিবায়োটিক প্রতিরোধ, মনে হচ্ছে এটি এড়ানো বেশ গুরুত্বপূর্ণ। তাই অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ভবিষ্যতে ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা করা কঠিন করে তোলে, কারণ ব্যাকটেরিয়া ওষুধের বিরুদ্ধে শক্তিশালী হয়ে ওঠে। তাহলে যখন আমাদের ঠান্ডা বা ফ্লু হয় তখন আমাদের কি করা উচিত? সর্বোত্তম হলো বিশ্রাম নেওয়া, প্রচুর তরল পান করা এবং জ্বর বা গলা ব্যথার মতো উপশমের জন্য ওষুধ গ্রহণ করা। যদি আপনার উপসর্গগুলি গুরুতর হয় বা দীর্ঘ সময় থাকে তাহলে ডাক্তারের কাছে যাওয়া একটি ভালো ধারণা। কিন্তু আমাদের উচিত নয় অ্যান্টিবায়োটিকের সাহায্য আশা করা এই অসুস্থতাগুলির জন্য। ঠিক তাই, অ্যান্টিবায়োটিক ভাইরাসজনিত সংক্রমণ যেমন ঠান্ডা, ফ্লু বা বেশিরভাগ কাশি এবং গলা ব্যথার ক্ষেত্রে সাহায্য করে না। এটি বোঝা গুরুত্বপূর্ণ যাতে আমরা অ্যান্টিবায়োটিকের অপব্যবহার না করি। পরিষ্কার করার জন্য ধন্যবাদ। এখন আমি জানি যে অ্যান্টিবায়োটিক সব রোগের প্রতিকার নয় এবং ঠান্ডা বা ফ্লুর জন্য ব্যবহার করা উচিত নয়। ঠিক তাই, কেবল প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে আমরা সেগুলিকে কার্যকর রাখতে সাহায্য করি যখন সত্যিই আমাদের ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য প্রয়োজন। এটি সত্যি তথ্যবহুল ছিল। কখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে তা বোঝা আমাদের স্বাস্থ্যের যত্ন নিতে সাহায্য করে। আমি খুশি এটি সহায়ক ছিল। মনে রাখবেন, আপনার অসুস্থতা সম্পর্কে নিশ্চিত না হলে বা চিকিৎসার পরামর্শ প্রয়োজন হলে সর্বদা ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। অ্যান্টিবায়োটিক গ্রহণের সময় ডাক্তারের নির্দেশনা অনুসরণ করা কেন গুরুত্বপূর্ণ? চলুন কথা বলি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। কেন আমাদের সর্বদা অ্যান্টিবায়োটিক গ্রহণের সময় ডাক্তারের নির্দেশনা অনুসরণ করা উচিত? এটি একটি দারুণ বিষয়। যখন ডাক্তার অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেন তারা নির্দিষ্ট নির্দেশনা দেন কতটা নিতে হবে এবং কত দিনের জন্য। এই নির্দেশনা অনুসরণ করা সুস্থ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি ব্যাখ্যা করতে পারেন কেন সঠিক ডোজ এবং চিকিৎসার সময়কাল এত গুরুত্বপূর্ণ? অবশ্যই। ডোজ হলো প্রতি সময় আপনি কতটা ওষুধ নিতে হবে। এই পরিমাণটি ডাক্তার সাবধানে নির্ধারণ করেন যাতে আপনার শরীরে যথেষ্ট ওষুধ থাকে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য। তাহলে সঠিক সময়ে সঠিক পরিমাণ গ্রহণ করলে ওষুধ সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। ঠিক তাই, যদি আপনি খুব কম নেন অ্যান্টিবায়োটিক হয়তো ব্যাকটেরিয়া হত্যা করার জন্য যথেষ্ট শক্তিশালী হবে না। যদি আপনি খুব বেশি নেন এটি অপ্রয়োজনীয় পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। এবং চিকিৎসার সময়কাল সম্পর্কে কি, কেন আমাদের নির্দিষ্ট দিনের জন্য অ্যান্টিবায়োটিক নিতে হয়? ভালো প্রশ্ন। আপনাকে অ্যান্টিবায়োটিক নিতে হবে এমন সময়কাল নিশ্চিত করে যে আপনার শরীর থেকে সব ক্ষতিকারক ব্যাকটেরিয়া নির্মূল হয়েছে। এমনকি আপনি কয়েকদিনের মধ্যে ভালো বোধ করা শুরু করলেও কিছু ব্যাকটেরিয়া এখনও বেঁচে থাকতে পারে। তাহলে আমি ভালো বোধ করলেও ওষুধ শেষ হওয়া পর্যন্ত নেওয়া উচিত? হ্যাঁ, খুব তাড়াতাড়ি অ্যান্টিবায়োটিক নেওয়া বন্ধ করলে অবশিষ্ট ব্যাকটেরিয়াগুলি বাড়তে থাকে। এটি আপনাকে আবার অসুস্থ করতে পারে এবং পরের বার ব্যাকটেরিয়া হত্যা করা আরও কঠিন করতে পারে। আমি বুঝতে পারছি না, তাহলে ডাক্তারের নির্দেশনা অনুসরণ করা নিশ্চিত করে যে আমরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠি? ঠিক তাই, এটি অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করে যেখানে ব্যাকটেরিয়া ওষুধের বিরুদ্ধে শক্তিশালী হয়ে ওঠে। যদি আমি একটি ডোজ নিতে ভুলে যাই বা মনে না পড়ে যে আমি নিয়েছি কিনা? যদি তা ঘটে সবচেয়ে ভালো হলো ওষুধের সাথে আসা নির্দেশনাগুলি পড়া বা আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের সঙ্গে যোগাযোগ করা। তারা আপনাকে কিভাবে সঠিক পথে থাকতে হবে তা জানাতে পারবেন। এটা জানা সহায়ক। তাহলে মূল কথা হলো নির্ধারিত পরিমাণ, নির্ধারিত সময়ে এবং পুরো সময়কাল ধরে ওষুধ নেওয়া। ঠিক তাই, এভাবে আমরা সুস্থ হওয়ার এবং সুস্থ থাকার সর্বোত্তম সুযোগ নিই। অ্যান্টিবায়োটিক গ্রহণের সময় ডাক্তারের নির্দেশনা অনুসরণ করা কেন এত গুরুত্বপূর্ণ তা বোঝাতে ধন্যবাদ। আপনাকে স্বাগতম। এটি ওষুধটি কার্যকরভাবে কাজ করে তা নিশ্চিত করা সেরা উপায়গুলির একটি।
যদি আমরা অ্যান্টিবায়োটিক নির্ধারিতভাবে না নিই তাহলে কি হতে পারে? আমাদের আলোচনা চালিয়ে যাচ্ছি, চলুন কথা বলি। যদি আমরা ডাক্তারের নির্দেশ অনুযায়ী অ্যান্টিবায়োটিক না নিই তাহলে কি হতে পারে? অ্যান্টিবায়োটিক নির্ধারিতভাবে না নেওয়া কয়েকটি সমস্যার সৃষ্টি করতে পারে। যেমন কি কি? আচ্ছা, একটি বড় বিষয় হলো অসম্পূর্ণ চিকিৎসা। এর মানে হলো যদি আমরা অ্যান্টিবায়োটিক নেওয়া খুব তাড়াতাড়ি বন্ধ করি বা ডোজ মিস করি, কিছু ব্যাকটেরিয়া বেঁচে থাকতে পারে। এবং যদি কিছু ব্যাকটেরিয়া এখনও বেঁচে থাকে তাহলে কি হয়? এটি অবশিষ্ট ব্যাকটেরিয়াগুলিকে আবার বাড়তে এবং বহুগুণে বৃদ্ধি পেতে সাহায্য করতে পারে, সংক্রমণ আবার ফিরে আসতে পারে। এবার এটি আরও কঠিন হতে পারে চিকিৎসা করা। কেন এটি আরও কঠিন হবে কেন? কারণ ব্যাকটেরিয়া হয়তো অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে। এটিকে বলা হয় অ্যান্টিবায়োটিক প্রতিরোধ। যখন ব্যাকটেরিয়া প্রতিরোধী হয়ে ওঠে, একই ওষুধ তাদের বিরুদ্ধে আর কাজ নাও করতে পারে। এটি গুরুতর শোনাচ্ছে। হ্যাঁ, সত্যি। প্রতিরোধী সংক্রমণ আরও গুরুতর হতে পারে এবং সেরে উঠতে বেশি সময় নিতে পারে। এগুলি হয়তো আরও শক্তিশালী ওষুধের প্রয়োজন হতে পারে, যা আরও পার্শ্ব প্রতিক্রিয়ায় থাকতে পারে। তাহলে নির্দেশনা অনুসরণ না করলে দীর্ঘমেয়াদী আমাদের আরও অসুস্থ করতে পারে। ঠিক তাই। এটি পুরো সম্প্রদায়ের জন্য বড় সমস্যার অবদান রাখতে পারে। যদি প্রতিরোধী ব্যাকটেরিয়া অন্যদের মধ্যে ছড়ায়, অন্যদের সংক্রমণ চিকিৎসা করা আরও কঠিন হয়ে ওঠে। আমি তা ভাবিনি। তাহলে আমার কাজগুলি শুধু আমাকে নয়, অন্যদেরকেও প্রভাবিত করতে পারে। হ্যাঁ, এজন্যই অ্যান্টিবায়োটিক ঠিক যেমন নির্ধারিত হয়েছে তেমন নেওয়া এত গুরুত্বপূর্ণ। ডোজ মিস করা, তাড়াতাড়ি বন্ধ করা বা ভুল পরিমাণ নেওয়া গুরুতর পরিণতি হতে পারে। কিছু অ্যান্টিবায়োটিক বাঁচিয়ে রাখা সম্পর্কে কি বলবেন, যাতে আমি পরের বার অসুস্থ হলে ব্যবহার করতে পারি? এটি একটি সাধারণ ভুল। আপনার কখনো অ্যান্টিবায়োটিক পরে ব্যবহারের জন্য বাঁচিয়ে রাখা উচিত নয়। প্রতিটি প্রেসক্রিপশন একটি নির্দিষ্ট সংক্রমণ এবং ব্যক্তির জন্য। অবশিষ্ট অ্যান্টিবায়োটিক পরে ব্যবহার করা হয়তো নতুন করে অসুস্থতা যা চিকিৎসা করবে না এবং প্রতিরোধ বৃদ্ধিতে অবদান রাখতে পারে। তাহলে সর্বোত্তম অভ্যাস হলো ওষুধ ঠিক যেমন নির্দেশ করা হয়েছে তেমনভাবে নেওয়া এবং কোনো অবশিষ্ট রাখবেন না। ঠিক তাই। আর অ্যান্টিবায়োটিক গ্রহণের সময় কোনো প্রশ্ন বা উদ্বেগ থাকলে ডাক্তারের বা ফার্মাসিস্টের সঙ্গে কথা বলা গুরুত্বপূর্ণ। এটি সত্যিই তথ্যবহুল ছিল। এখন আমি বুঝতে পারছি যে অ্যান্টিবায়োটিক নির্ধারিতভাবে না নেওয়া স্থায়ী সংক্রমণ এবং বড় স্বাস্থ্য সমস্যায় নিয়ে যেতে পারে। আমি খুশি এটি সহায়ক ছিল। ডাক্তারের নির্দেশনা অনুসরণ করে আমরা আমাদের স্বাস্থ্য রক্ষা করতে পারি এবং অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করতে পারি। এই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে স্বাগতম। মনে রাখবেন, অ্যান্টিবায়োটিক সঠিকভাবে নেওয়া সুস্থ হওয়া এবং আমাদের সম্প্রদায়কে সুস্থ রাখার চাবিকাঠি। এতক্ষণ ধরে আপনারা শুনলেন অ্যান্টিবায়োটিকের সঠিক প্রয়োগ কেমনভাবে করতে হয় এবং সঙ্গে সঙ্গে এটাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে অ্যান্টিবায়োটিকের পুরো কোর্স আপনাকে শেষ করতে হবে, নাহলে কিন্তু সমস্যা জটিল হয়ে যেতে পারে। এই তথ্যগুলোর উপরে আমরা ছোট ছোট কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে রাখছি। যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য অবশ্যই ছোট্ট পুরস্কার থাকবে, কিন্তু পুরস্কার থাকবে। আমি প্রশ্নগুলো আপনাদের সামনে উপস্থাপিত করছি। প্রশ্ন 1, কেন ডাক্তারের নির্দেশ অনুযায়ী সব অ্যান্টিবায়োটিক ঠিক যেমনভাবে বলা হয়েছে তেমনভাবে নেওয়া গুরুত্বপূর্ণ, এমনকি আপনি ভালো বোধ করা শুরু করলেও? আমি প্রশ্নটা ঘুরে পড়ি। কেন ডাক্তারের নির্দেশ অনুযায়ী সব অ্যান্টিবায়োটিক ঠিক যেমনভাবে বলা হয়েছে তেমনভাবে নেওয়া গুরুত্বপূর্ণ, এমনকি আপনি ভালো বোধ করা শুরু করলেও? আমি 3টে উত্তর বলছি, কোন উত্তরটা সঠিক সেটা আপনাকে বলতে হবে। সঠিক উত্তর বলে আপনি শুধু কোন কোডে আছে সেটা বললেই চলবে। এ মানে প্রথম, কারণ পুরো কোর্স শেষ করা নিশ্চিত করে যেসব ক্ষতিকারক ব্যাকটেরিয়া নির্মূল হয়েছে এবং তারা প্রতিরোধ হয়ে ওঠা প্রতিরোধ করে। আবার পড়ছি, কারণ পুরো কোর্স শেষ করা নিশ্চিত করে যে সব ক্ষতিকারক ব্যাকটেরিয়া নির্মূল হয়েছে এবং তারা প্রতিরোধ হয়ে ওঠা প্রতিরোধ করে। বি মানে 2 নম্বর, কারণ প্রয়োজনের চেয়ে বেশি অ্যান্টিবায়োটিক নেওয়া
আপনাকে শক্তিশালী করে তুলবে। আবার পড়ছি, কারণ প্রয়োজনের চেয়ে বেশি অ্যান্টিবায়োটিক নেওয়া আপনাকে শক্তিশালী করে তুলবে। সি 3 নম্বর, কারণ ডাক্তাররা চান আপনি অপ্রয়োজনীয়ভাবে বেশি ওষুধ কিনুন। সিটা আবার পড়ছি, 3 নম্বরটা, কারণ ডাক্তাররা চান আপনি অপ্রয়োজনীয়ভাবে বেশি ওষুধ কিনুন। প্রশ্ন 2, অ্যান্টিবায়োটিক কি ঠান্ডা বা ফ্লুর মতো সব অসুস্থতা সারাতে পারে? প্রশ্নটা আবার পড়ি, অ্যান্টিবায়োটিক কি ঠান্ডা বা ফ্লুর মতো সব অসুস্থতা সারাতে পারে? উত্তর এ মানে 1, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক সব ধরনের সংক্রমণ সারায়। আবার পড়ছি, এ হ্যাঁ, অ্যান্টিবায়োটিক সব ধরনের সংক্রমণ সারায়। বি মানে 2 নম্বর, না, অ্যান্টিবায়োটিক কেবল ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এবং ঠান্ডা বা ফ্লুর মতো ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে নয়। আবার পড়ছি 2 নম্বর মানে বি, না, অ্যান্টিবায়োটিক কেবল ব্যাকটেরিয়া সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এবং ঠান্ডা বা ফ্লুর মতো ভাইরাসজনিত সংক্রমণের বিরুদ্ধে নয়। সি মানে 3 নম্বর, হ্যাঁ, কিন্তু কেবল যদি আপনি সেগুলি অন্যান্য ওষুধের সাথে নেন। সেটা আবার পড়ছি, হ্যাঁ, কিন্তু কেবল যদি আপনি সেগুলি অন্যান্য ওষুধের সাথে নেন। প্রশ্ন 3, ম্যালেরিয়া এবং ডায়রিয়ার মতো সংক্রামক রোগের কারণ কি? প্রশ্নটা আবার পড়ি, ম্যালেরিয়া এবং ডায়রিয়ার মতো সংক্রামক রোগের কারণ কি? উত্তরগুলি বলছি। এ 1 নম্বর, রোগগুলি আমাদের শরীরে প্রবেশ করতে পারে এমন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো ছোট জীবাণু দ্বারা সৃষ্ট। আবার পড়ছি, এ মানে 1 নম্বর, রোগগুলি আমাদের শরীরে প্রবেশ করতে পারে এমন ব্যাকটেরিয়া এবং ভাইরাসের মতো ছোট জীবাণু দ্বারা সৃষ্ট। উত্তর 2 মানে বি, রোগগুলি খারাপ ভাগ্যের কারণে হয় এবং প্রতিরোধ করা যায় না। বিটা আবার পড়ছি 2 নম্বরটা, রোগগুলি খারাপ ভাগ্যের কারণে হয় এবং প্রতিরোধ করা যায় না। সি 3 নম্বর, রোগগুলি শুধুমাত্র আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে হয়। আবার পড়ছি, সি 3 নম্বর, রোগগুলি শুধুমাত্র আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তনের কারণে হয়। প্রশ্ন নম্বর 4, নিম্নলিখিত ওষুধগুলির মধ্যে কোনটি একটি অ্যান্টিবায়োটিক? নিম্নলিখিত ওষুধগুলির মধ্যে কোনটি একটি অ্যান্টিবায়োটিক? 1 বা এ প্যারাসিটামল, এ আবার পড়ছি প্যারাসিটামল, বি অ্যামক্সিসিলিন, বি অ্যামক্সিসিলিন, সি ভিটামিন সি, সি ভিটামিন সি। এই উত্তরগুলো জানা থাকলে আমাদের কাছে পাঠান এবং আপনার পুরস্কার আপনার কাছে পৌঁছে যাবে। প্রশ্নগুলির উত্তর আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমি একটি ফোন নাম্বার বলছি, সেই ফোন নাম্বারে পাঠাতে পারেন। ফোন নাম্বারটা বলি, একটু নোট করে নেবেন, 9547224051। আবার বলছি 9547224051। ধন্যবাদ। চলো শোনাই, চলো শুনি।